আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সি আমিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা 7 জন প্রার্থীর। সারা দেশে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু আজ। নিবন্ধন ছাড়াই পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির যোদ্ধারা। এবং ধর্মীয় মাহফিলে অপ্রাসঙ্গিক ওয়াজে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মত গবেষকদের। উদ্বিগ্ন ইসলামিক ফাউন্ডেশন, বন্ধ না হলে বিতর্কিত বক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। সংবাদ এছাড়াও থাকছে চলতি বছরে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও নিশ্চিত হয়নি সাশ্রয় ও নিরবচ্ছিন্নতা। জ্বালানি খাতেও নেই আশানুরূপ সাফল্য, উল্টো বেড়েছে ডিজেলের দাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হচ্ছে আজ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এই নির্বাচনে মেয়র পদের 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সদ্য বিদায়ী মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি ও বিএনপির নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। এছাড়া প্রার্থী দিয়েছে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও কল্যাণ পার্টি। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, কার্যালয়ে প্রতীক বরাদ্দের কার্যক্রম কেমন চলছে? মীরা, সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দের কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত এই কাজটি শুরু হয়নি। কোনো মেয়র প্রার্থী এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেননি। ফলে এই প্রক্রিয়াটি আরও কিছুক্ষণ পরে হয়তো শুরু হবে। আপনি জানেন যে 7 জন মেয়র প্রার্থী এই নির্বাচনে রয়েছেন। তাদের মধ্যে একসাথে সবাইকে একই সাথে প্রতীক বরাদ্দ হয়তো করা হবে না। প্রার্থীরা তাদের সুবিধামতো সময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবেন এবং এক এক করে তাদেরকে প্রতীক বরাদ্দ করা হবে। এবং এই 7 জন প্রার্থীর মধ্যে 5 জনই কিন্তু দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। যেহেতু দলীয় প্রার্থী, তাদের প্রতীক নির্দিষ্ট। এখানে কেবলমাত্র আনুষ্ঠানিকভাবে তাদের পক্ষে প্রতীক বরাদ্দ করা হবে। এছাড়া বাকি যে 2 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তাদের জন্য, মেয়র প্রার্থীদের জন্য যে নির্ধারিত প্রতীকগুলো রয়েছে সেখান থেকে তারা প্রতীক বেছে নেবেন এবং নিশ্চয়ই এরই মধ্যে তারা প্রতীকের জন্য আবেদনও করেছেন। এবং যদি একই প্রতীকের জন্য একাধিক প্রার্থী আবেদন না করে থাকেন, তাহলে তারা যেই প্রতীকটি চেয়েছেন তাদের নামে সেটি বরাদ্দ করা হবে। এখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষ রয়েছে। সেই সম্মেলন কক্ষে মূলত এই প্রতীক বরাদ্দের প্রস্তুতি চলছে এবং নিচে কাউন্সিলর প্রার্থীদের জন্য একই রকম প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনি জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সাবেক মেয়র, সদ্য বিদায়ী মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি তিনি নির্বাচন করছেন। তার পক্ষে নৌকা প্রতীক বরাদ্দ হবে। এবং আরেকজন প্রার্থী, যিনি বিএনপি নেতা, এখানকার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তিনি যদিও দলীয় প্রতীকে নির্বাচন করছেন না, দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করছেন না, স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের মাঠে রয়েছেন। তার নামে হয়তো স্বতন্ত্র প্রার্থীদের জন্য যে প্রতীকগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটি প্রতীক বরাদ্দ হবে। আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে প্রার্থীরা আসা শুরু করবেন এবং 2 হেভিওয়েট প্রার্থী হয়তো কিছুটা দেরি করে 11টার পরে আসবেন বলে আমরা জেনেছি। ততক্ষণ পর্যন্ত আমরা এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছি এবং পরবর্তী সংবাদেও আপনাকে এখানকার সবশেষ খবর জানাবো। মীরা। সাইম, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বুস্টার ডোজ। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির যোদ্ধারা এই টিকা পাবেন। বুস্টার ডোজের জন্য নিবন্ধন লাগবে না, তবে আগে টিকা কেন্দ্র থেকে SMS পাঠানো হবে। 2 ডোজ টিকা নেওয়ার সময় যাদের 6 মাস পেরিয়েছে তাদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। এর আগে 19 ডিসেম্বর করোনার পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হয়।
আলোচনায় আসার জন্য কিংবা ভাইরাল হওয়ার জন্য ইসলামী মাহফিলে অপ্রাসঙ্গিক ওয়াজ করছেন অনেক বক্তা। এতে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইসলামিক ফাউন্ডেশন। আলোচনার মাধ্যমে এসব বন্ধ না হলে বিতর্কিত বক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে প্রতিষ্ঠানটি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। নৌকা লাগা 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 হাত পাকা বাতাস দে আমার ওয়াজে হাসি পাইবেন, রং পাইবেন, ঢং পাইবেন। আমি তো চা খাই না, আমি এখন ওয়াজে কফি খাই, কারণ আমার প্রমোশন হয়েছে। মারহাবাগন। বর্তমান প্রধানমন্ত্রী খুব কাছের মানুষ ছিল আমার সঙ্গে, খুব কাছের, আমাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। ইসলামী মাহফিলকে কমেডি শো বানিয়ে ফেলছেন অনেক বক্তা, আবার অস্বাভাবিক আচরণ করছেন কেউ কেউ। এসব ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসলামের প্রসারে ওয়াজ মাহফিলের আয়োজন হলেও এমন বিতর্কিত কর্মকাণ্ডে ইসলামেরই ক্ষতি হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। ওয়াজ মাহফিল সম্পর্কে এটা একটা খুব নেগেটিভ বার্তা বা ভুল বার্তা দিচ্ছে, ফলে যেটি ইসলাম প্রচারের জন্য, মানুষের সংশোধনের জন্য একটি মাধ্যম হতে পারত, সেটি অনেক ক্ষেত্রে বা কিছু সংখ্যক ক্ষেত্রে সেটি আসলে কিছুটা ব্যঙ্গ বা বিদ্রুপ বা উপহাসের একটা মাধ্যমে পরিণত হয়েছে। এই ভাইরালের নিয়াতে যদি কেউ ওয়াজ করেন, তাফসির করেন, তাহলে এই কাজটি সম্পূর্ণ হারাম কাজ করবে। আজগুবি কোনো কিছুই বলা যাবে না। অডিয়েন্সকে ধরে রাখা, এটার জন্য আপনি কোরআন দিয়ে কথা বলুন, হাদিস দিয়ে কথা বলুন, এবং যেগুলো আসলেই মানুষকে আবেগময় করে দিবে, হেদায়েতের বাণী দিলে পরে তখন অটো সিস্টেমেই জমবে। আসলে জমানোর জন্য বাহুল্য কথা বলা কখনোই ঠিক নয়। আমি বলতেছি না যে এই মুহূর্তে ওই সমস্ত ওয়াইজদেরকে নিষিদ্ধ করা হোক, না, সেরকম ব্যবস্থার কথা আমি বলছি না। ইসলাম ফাউন্ডেশন একটা গাইডলাইন তৈরি করতে পারে এবং সেটা আলেমদের সাথে আলোচনা করেই করতে পারে। সাম্প্রতিক সময়ে বেড়েছে বিতর্কিত ওয়াজ, এসব বন্ধের উপায় খুঁজছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন খুবই উদ্বিগ্ন এবং করোনার আগে থেকেই আমরা এই ধরনের একটা পরিকল্পনা করছি যে আমরা শীর্ষ আলেমদেরকে দাওয়াত দিয়ে তাদের সাথে আমরা মত বিনিময় করে তারাই বলবেন কি প্রক্রিয়া হতে পারে। এই পদ্ধতির বাইরে যদি এমন কোন আচরণ করে যে স্বীকৃত ইসলামী বক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, স্বীকৃত ইসলামী প্রতিষ্ঠানগুলো দুর্নামের শিকার হচ্ছে, তখন তাদেরকে কোন আইনের বিধিতে আনা যাবে। বিতর্কিত ওয়াজ ইউটিউব কিংবা ফেসবুক থেকে সরিয়ে ফেলা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার নতুন আবেদনে আইনি মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী ওই আবেদনে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। ফজলের আবি রিপোর্ট। রাজধানীর এভা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে নতুন করে করা আবেদনের উপর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ দফায় খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের উপর আইনি মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আইন মন্ত্রণালয়ের মতামত সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি। এর আগেও যতবারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা গেছে। তো যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এই ফাইলটা যাবে, আমার যে মতামত সেটা আমি কিন্তু এখন আপনাদের কাছে বলতে পারবো না, কারণ এটার গোপনীয়তা রাখাটা আমি বাধ্য। আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নেই বলে সাংবাদিকদের আবারও জানান আইনমন্ত্রী। 401 ধারায় যে 6টা উপধারা আছে, সেইখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশনে আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নাই। আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সাথে কোনোখানেই আমি দেখি নাই যে তার কোনো জাজমেন্টে আমি দেখি নাই এটার ব্যাপারে কোনো দ্বিমত আছে। তা আমার ব্যাখ্যাটাই সঠিক বলে আমি মনে করি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শর্ত অনুযায়ী দেশের ভিতরে চিকিৎসা নিতে পারলেও চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না বিএনপি চেয়ারপারসন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইউপি নির্বাচনের সহিংসতায় তা আবারও প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার ও বাংলাদেশের ভাবমূর্তি শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ইউপি নির্বাচনে ভরাডুবিতে নৌকার প্রতি জনগণের অনাস্থা স্পষ্ট হয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার পতনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন খন্দকার মোশাররফ। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন এটা একটা স্থানীয় নির্বাচন। এখানেও কি পরিমাণ যে সন্ত্রাস হতে পারে, কি পরিমাণ যে এখানে মারামারি হতে পারে, কি পরিমাণ মৃত্যুবরণ করেছে আপনারা দেখেছেন। অতএব এই সরকারের অধীনে গণতন্ত্র আসবে না, এই সরকারের অধীনে কোনো নির্বাচনী ব্যবস্থা আসবে না, যেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণ তাদের নিজের প্রতিনিধি পাঠাতে পারবে। রাজনীতি রীতিনীতি ও শিষ্টাচার মানে না বলেই বিএনপি সংলাপে অংশ না নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তথ্যমন্ত্রী। বিভ্রান্তি না ছড়িয়ে সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনে নিজেদের মতামত তুলে ধরতে বিএনপির প্রতি আহ্বান জানান হাসান মাহমুদ। আমি আশা করব বিএনপিও সংলাপে অংশগ্রহণ করবে। বিএনপির যে অনাপত্তি বা বিএনপি যে কথাগুলো রাজপথে বলছে কিংবা প্রেস মিডিয়ার সামনে বলছে, সেগুলো রাষ্ট্রপতিকে বলে আসতে পারে। তাদের অ্যাঙ্গার, তাদের আপত্তি, তাদের পরামর্শ সবটুকুই মহামান্য রাষ্ট্রপতিকে বলে আসতে পারে। তারা আসলে গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না বিধায় সংলাপ নিয়ে এই ধরনের অবান্তর কথা বলছেন। এবার ফিরে দেখা 2021। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী 2021 সালে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে সারা দেশ। তবে এখনও পূরণ হয়নি সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রতিশ্রুতি। অন্যদিকে সিলেটের জকিগঞ্জে একটি মাত্র ক্ষেত্র থেকে গ্যাস পাওয়া ছাড়া এবছর জ্বালানি খাতে আর কোনো সুখবর দিতে পারেনি জ্বালানি বিভাগ। উল্টো বেড়েছে ডিজেলের দাম। 2021 সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সাফল্য ব্যর্থতার কিছু চিত্র তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ছিল আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই সেই রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। 2020 সাল পর্যন্ত দেশের মূল ভূখণ্ড বিদ্যুতের আলোয় আলোকিত হলেও এবছর আকাশ কিংবা নদীর তলদেশে সাবমেরিন কেবল দিয়ে দুর্গম পাহাড় আর বিচ্ছিন্ন দ্বীপে পৌঁছে গেছে বিদ্যুৎ। সর্বোচ্চ প্রায় 14,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে দেশ এখন 22,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে। তারপরও সঞ্চালন ও বিতরণ লাইনের দুর্বলতার কারণে নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ থেকে এবছরও বঞ্চিত থেকেছে দেশের মানুষ। বিদ্যুৎ বিভাগের কয়েকটি নীতিগত সিদ্ধান্ত এবছর নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। জরুরি পরিস্থিতি সামাল দিতে 2010 সালে তৈরি বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইনের মেয়াদ 2021 সালে এসে আরও 5 বছরের জন্য বাড়ানো হয়েছে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদও। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি হিসেবে ক্রমেই বাড়ছে আমদানি নির্ভরতা। এবছর সে প্রবণতা আরও বেড়েছে। তবে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ। এবছর স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে 50% বেশি। তবে বিদ্যুৎ খাতের মতো সফলতা আসেনি জ্বালানি খাতে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে বাড়ানো হয় ডিজেল ও কেরোসিনের দাম। ফলে অস্থিরতা দেখা দেয় নিত্যপণ্যের বাজার ও পরিবহন খাতে। জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়ানো ও আমদানি করা তেলের অপচয় কমাতে দ্রুত বেগে এগিয়ে চলছে সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন প্রকল্প। এর আওতায় সমুদ্রের তলদেশ দিয়ে এবং স্থলভাগে পাইপলাইন নির্মাণ কাজের অধিকাংশ শেষ হয়েছে। অন্যদিকে সিলেট গ্যাস ফিল্ড কন্ডেন্সেট প্রক্রিয়াজাত করে প্রতিদিন 3,000 ব্যারেল অকটেন উৎপাদন শুরু করেছে এ বছরই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে গৃহস্থালিতে জ্বালানি বৈষম্য এ বছরও বহাল থেকেছে।
এবছর বিশ্ববাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে এনার্জি রেগুলেটরি কমিশন এলপিজির দর নির্ধারণ করে দেওয়ার যে রীতি চালু করেছে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যবসায়ীরা। বিইআরসির বেঁধে দেওয়া দামের কোনো প্রভাবই ছিল না এলপিজির বাজারে। তবে গ্যাসের ক্ষেত্রে একটি সুখবর দিয়েছে বাপেক্স। সিলেটের জকিগঞ্জে ২৮তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে তারা। এই গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন আমরা প্রায় 10 MMCF এর মতো গ্যাস পাবো। আর করোনার প্রকোপ কমে আসার পর সমুদ্রে গ্যাস অনুসন্ধান কাজ আবারও শুরু করার প্রক্রিয়ায় গিয়েছে অনেক দূর। বছরের শেষ দিকে বিশ্ব জলবায়ু সম্মেলন শুরুর আগেই 10টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সরে আসার ঘোষণা দিয়ে প্রশংসা কুড়ায় সরকার। সেই সাথে এবছর নবায়নযোগ্য জ্বালানি থেকে 2041 সালের মধ্যে 40% বিদ্যুৎ উৎপাদনের উচ্চভিলাষী ও সাহসী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। সরকারের নীতি নির্ধারকরা মনে করেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের মধ্যে বিদ্যুৎ আমদানি রপ্তানি বাণিজ্য নবায়নযোগ্য বিদ্যুতে এই অঞ্চলের লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি সমৃদ্ধ করবে 4 দেশকেই। এই অঞ্চলের বৃহত্তর স্বার্থে এ বিষয়ে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। এবছর সে তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতে মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থার তহবিলে বিদেশি আর্থিক সাহায্য গ্রহণ বন্ধ করে দিয়েছে সরকার। এজন্য আবেদনের পরও সংস্থাটির লাইসেন্স নবায়ন করতে অনীহা প্রকাশ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে এ বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, মাদার তেরেসার সংগঠনটি মানব সেবার নামে সাধারণ মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ করছে হিন্দুত্ববাদী কিছু সংগঠন। মূলত তাদের আপত্তির মুখে কঠোর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে দাতব্য সংস্থার কর্মকর্তারা। মাদার তেরেসার এই দাতব্য সংস্থাটি বিনা খরচে হাজার হাজার ধর্মযাজক, পথশিশুদের জন্য স্কুল, হাসপাতাল ও প্রার্থনা কেন্দ্র সহ অসংখ্য প্রকল্প বাস্তবায়ন করে আসছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম। শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সভাপতি সাইদুর রহমান সজল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন সহ কেন্দ্রীয় নেতারা। দেশের নানা প্রান্ত থেকে আসা আসাফোর শিল্পীরা অনুষ্ঠানে গান পরিবেশন করে। এবার পার্টেক্স খেলার খবর। লজ্জার ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার কাছে 3 দিনে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ইনিংস ও 14 রানে জো রুটের দলকে পরাজিত করে সিরিজে 3-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাশেজ সিরিজও জিতল অজিরা। আগের দিনের 4 উইকেটে 31 রান নিয়ে নেমে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে মাত্র 1.5 ঘন্টায় 68 রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। অজি বোলার স্কট বোল্যান্ড 7 রানে 6 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে অভিষেকটাকে রাঙিয়ে নিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজে 85 বছর পর সর্বনিম্ন রানে অল আউট হল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ইংলিশদের 185 রানের জবাবে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল 267 রান। আগামী 5 জানুয়ারি সিডনিতে হবে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হারতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এডিনসন কাভানির গোলে নিউক্যাসলের সঙ্গে 1-1 ড্র করে পরাজয় এড়ায় রেড ডেভিলরা। নিজেদের মাঠে খেলার 7 মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। শন লংস্টাফের কাছ থেকে বল পেয়ে সেন্ট ম্যাক্সিমিন এগিয়ে দেন নিউক্যাসলকে। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেড সমতায় ফেরে খেলার 71 মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির গোল করে ম্যাচে সমতা ফেরান। এতে 17 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 7 নম্বরে রইল ম্যানচেস্টার, আর 19 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 19 নম্বরে আছে নিউক্যাসল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা 7 জন প্রার্থীর।
সারা দেশে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু আজ। নিবন্ধন ছাড়াই পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখ সারির যোদ্ধারা। এবং ধর্মীয় মাহফিলে অপ্রাসঙ্গিক ওয়াজে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে মত গবেষকদের। উদ্বিগ্ন ইসলামিক ফাউন্ডেশন, বন্ধ না হলে বিতর্কিত বক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।